দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অমিক্রণে করোনা পরিস্থিতির অবনতি হলেও লকডাউন চায় না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। কর্মীদের টিকা প্রদানের উদ্যোগ নেবার আহ্বান। গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের বিধিনিষেধ কার্যকর শনিবার থেকে। সব আসনে যাত্রী নেবার প্রস্তাব বাস মালিকদের। চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি 6.4% হবার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যদিও কমবে বিশ্ব অর্থনীতির গতি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। নতুন করে করোনা পরিস্থিতির অবনতি ঘটলেও শিল্প উৎপাদনকে সচল রাখতে দেশে লকডাউন না দেওয়ার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। এর পরিবর্তে কর্মীদের টিকা নিশ্চিতে বেসরকারি খাত এবং স্বাস্থ্য বিভাগকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন। একই সাথে রপ্তানি বাজারকে প্রসারিত ও টেকসই করতে সরকারকে এখনই মুক্ত বাণিজ্য চুক্তি এবং অঞ্চলভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশের জন্য অন্যতম একটি রপ্তানি বাজার হলো ইউরোপ। বর্তমানে যেখানে শূন্য শুল্কে পণ্য পাঠাতে পারছে রপ্তানিকারকরা। উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের পর ইউরোপে পণ্য রপ্তানির বিপরীতে 9.5 শুল্ক গুনতে হবে স্থানীয় উদ্যোক্তাদের। 16 থেকে 17 শুল্ক দিতে হবে চীন এবং কানাডায় পণ্য পাঠাতে। 8.5 বেশি শুল্ক আরোপ হবে ভারত ও জাপানে পণ্য রপ্তানিতে। এমন অবস্থায় রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। 2026 সালে আমরা এলডিসি গ্রাজুয়েশন করব। আমি যদি এলডিসি গ্রাজুয়েশনটা আমাকে তখন এফটিতে যেতে হবে। যে সকল দেশের আপনার সাথে আমরা ইকুইপমেন্ট ইম্পোর্ট করি সেই সকল দেশের সাথে আমরা এফটিতে যেতে পারি। জার্মানি, ইউরোপ, আমেরিকার মতো দেশ, এসব দেশের সাথে আমরা এফটিতে যেতে পারি। এফটিতে যেতে হলে আমাদেরকে নেগোসিয়েশন স্কিলটা, এই স্কিলের জন্য আমাদের মন্ত্রণালয়গুলির সক্ষমতা দরকার, স্পেশালাইজেশন দরকার। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি জসিমউদ্দিন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পেট্রোকেমিক্যাল সহ বিভিন্ন শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় পণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে আমদানিকৃত কাঁচামালের শুল্ক কমিয়ে নির্ধারণ করা জরুরি। কোভিডের কারণে সাপ্লাই চেইন ভেঙে গেছে, আমাদের শিপিং কস্ট অনেক বেড়ে গেছে, র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে এবং পেট্রোকেমিক্যালের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের অনেক র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতিটাকে ঠিক রাখার জন্য হয়তো কোথাও কোথাও যে সকল ডিউটি স্ট্রাকচার আছে সেখানে অ্যাডজাস্ট করা প্রয়োজন বলে আমরা মনে করি। তাইলে আমাদের মূল্যস্ফীতিটাকে আমরা ধরে রাখতে পারি। আমাদের ইনকাম ট্যাক্স আইনটা নিয়ে কাজ হচ্ছে। প্রাইভেট সেক্টরের মতামতের বাহিরে এই আইনটাকে ফাইনাল করা ঠিক হবে না, কারণ অ্যাকচুয়ালি একটা নতুন আইন যখনই করতে হয় তখন উচিত হচ্ছে এটা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা করানো। আমরা এনবিআর যখনই এই ধরনের কিছু করে তারা কিন্তু এই কাজটা করে। নট অনলি এনবিআর, কখনো এই আইন করার আগে এই ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা আমাদের দেশে হয় না। বিশ্ব অর্থনীতি উন্মুক্ত হওয়ার সাথে সাথে গেল কয়েক মাসে উল্লেখযোগ্য হারে ক্রয়াদেশ এসেছে দেশে। তবে নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে সারা বিশ্বেই। এমন পরিস্থিতিতে অর্থনীতির স্বার্থে দেশে লকডাউন দেয়া ঠিক হবে না বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। এই অবস্থাতে বাংলাদেশে কিন্তু প্রচুর এক্সপোর্টের প্রচুর কাজ, এখন আপনারা জানেন যে এক্সপোর্ট এখন অনেক বেড়েছে। এখন যদি আবার লকডাউনের মতো কিছু হয় তাহলে কিন্তু এটা ক্ষতি হবে ইকোনমির। আমি মনে করি লকডাউন কোনো সলিউশন না। আহ্বান জানাবো আমাদের সমস্ত ব্যবসায়ীদেরকে, তাদের যারা কর্মচারী কর্মকর্তা তাদেরকে টিকে দেওয়ার জন্য যেই ধরনের ছুটি দেওয়ার দরকার, যা যা করার দরকার করা উচিত। শিল্পের জন্য দক্ষ জনবল গড়ে তুলতে দেশে খাতভিত্তিক বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা চালুর উপরও গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা সংক্রমণ বাড়ায় শনিবার থেকে সড়কে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলবে। নেওয়া হবে না বাড়তি ভাড়া। বুধবার দুপুরে বিআরটিএ ভবনে সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বাস পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সবার মাস্ক পরা নিশ্চিত করে যত সিট তত যাত্রী নিয়ে বাস চলাচলের দাবি জানিয়েছেন বাস মালিকরা। বিআরটিএ চেয়ারম্যান বলছেন, বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বৈঠকে জরুরি ভিত্তিতে বাস চালক ও হেলপারদের টিকা নিশ্চিত করার দাবি জানানো হয়। 15 জানুয়ারি শনিবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের গণপরিবহন চলবে। ভাড়া বৃদ্ধি করা যাবে না, আমাদের বিদ্যমান ভাড়ায় গণপরিবহন চলবে। তাদের যে দাবি সেটাও যৌক্তিক, সেই এটা আমরা নিচ্ছি। সরকার এটা পুনর্বিবেচনার জন্য যত সিট তত যাত্রীর বিষয়টি পুনর্বিবেচনা করবে। আমরা ভাড়া বৃদ্ধি করতে চাই না, আমরা চাই যারা
আসনে থাকুক এবং তাদেরকে 100% নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক যাতে তারা এটা ছড়াতে না পারে। চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 6.4% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস 2022 শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 2022-23 অর্থবছরে প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে 6.9%। যদিও 2022 সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার কমে যাওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। হিরজুন মিরার রিপোর্ট। 2 বছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব লড়ছে করোনা মহামারীর সঙ্গে। 2020-এর মাঝামাঝি সময় থেকে ভাইরাসের প্রকোপ কিছুটা কমতে শুরু করলেও বছরের শেষে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট, যা আবারও নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বব্যাংক বলছে, ওমিক্রনের প্রভাবে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষণীয়ভাবে গতিহীন হয়ে পড়বে। 2022 সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে 4.1%। 2023 সালে যা নেমে আসতে পারে 3.2%। We had a very strong rebound last year. That rebound was driven by pent-up demand and significant policy support. Going forward, we are projecting a pronounced slowdown. And the numbers are very clear. The global economy delivered 5.5% growth last year. It's a remarkable number. But going forward, this year, we will see growth around 4%, and the next year, that number is going to go down to 3%. Why? Because basically, pent-up demand will not be there. Demand is going to be smaller. বিশ্বব্যাংক বলছে, সামনের দিনগুলোতে বিশ্বব্যাপী বৈষম্য আরও বাড়বে। মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির শিকার হবে দরিদ্র দেশগুলো। 2023 সাল নাগাদ উন্নত অর্থনীতির দেশগুলো করোনার ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হলেও পিছিয়ে থাকবে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। COVID is still with us. We are experiencing, of course, the Omicron wave. Debt levels are quite high. We have inflationary pressures. We have climate-related challenges. In a nutshell, we have slowing growth. We have withdrawn policy support. And we have a plethora of risks that increases the possibility of a hard landing. Policymakers need to be proactive to get ahead of these risks and mitigate that possibility. বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও বাড়বে বাংলাদেশে, এমনটাই বলছে বিশ্বব্যাংক। প্রতিবেদনের হিসেবে 2021-22 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 6.4%। সংস্থার আগের পূর্বাভাসের চেয়ে যা 1.3% বেশি। 2022-23 অর্থ বছরে প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়াতে পারে 6.9%। আগের পূর্বাভাসে যা ছিল 6.2%। প্রতিবেদন বলছে, করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। গতি ফিরেছে রপ্তানি বাণিজ্যে, বিশেষ করে তৈরি পোশাক খাতে। মূলত এই খাতটির ওপর ভর করেই ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাত। শ্রম আয় ও রেমিটেন্স বৃদ্ধির কারণে চাহিদা বেড়েছে দেশীয় বাজারেও। তবে এই চাহিদা ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। তবে 2021 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার অনেকটাই কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, 2010 থেকে 2019 সালে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির হার ছিল 4%। 2021 থেকে 23 সালে যা নেমে আসবে 2%-এর নিচে। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাজারে উঠানামা করলেও ডলারের দর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আমাদের যে কার মার্কেটের সাথে আমাদের অফিসিয়াল রেট কিছুটা ডিফারেন্স আছে, এটা আমরা স্বীকার করি। এখন এটি যে আন্তর্জাতিক বাজারে যখন জিনিসের দাম কমে যায়, আমরা অনেকে জানেন যে আমাদের যে মূল্যস্ফীতিতে ইম্পোর্টেড মূল্যস্ফীতির পরিমাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা বাইরে থেকে যখন কোনো মালামাল কিনি, আমাদের সেই মালামালের দামটা বাড়ে। দামটা বাড়ার কারণে আমাদের এখন ইম্পোর্ট যেটা বেড়ে যাচ্ছে, ইম্পোর্ট বেড়ে যাওয়ার কারণে আমাদের সেখানে যেহেতু আমাদের রপ্তানি বাড়ছে, ইম্পোর্টও বাড়ছে। আমাদের ইম্পোর্টের জন্য সেখানে এটাকে ফাইন্যান্সিং করা লাগে। সেই জন্য there is a difference between কার মার্কেট, সারা জীবনে থাকবে আমাদের এখানে। আমার তো এটাকে ক্যাপিং করে দেয় নাই, সুতরাং ইট ইজ ফ্লেক্সিবল, মার্কেট উঠানামা করবে। তো সেটা অনেক বেশি ভেরিয়েশন আমরা দেখতে পাবো না, অনেক বেশি উঠানামা দেখতে পাবো না। আমাদের মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি এই দুটাই ক্লোজলি অ্যালাইন, এবং সেই কারণে আমাদের এখানে বেশি একটা বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই।
জলবায়ু পরিবর্তনের প্রতিঘাত মোকাবেলায় বাস্তবায়িত প্রকল্পে বছরে $150 কোটি ব্যয় করে সরকার, কিন্তু প্রয়োজন আরও অন্তত $300 কোটি। সেই ঘাটতি পূরণে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি প্রকল্পে বিনিয়োগের দারুণ সুযোগ দেখছে সরকার, যেখানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য, তুরস্ক এবং ডেনমার্ক। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশগুলোর রাষ্ট্রদূতরা এ সহায়তার আশ্বাস দেন। প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড় কিংবা নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে বাংলাদেশে। এসব দুর্যোগ থেকে জনপদকে বাঁচাতে বেড়িবাঁধ, সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে 2020-21 অর্থবছরে মোট ব্যয় হয়েছে $440 কোটি। এর মধ্যে রাজস্ব খাত থেকে সরকার ব্যয় করেছে $140 কোটি, বৈদেশিক সাহায্য এসেছে $50 কোটি, আর বাকি $250 কোটি খরচ হয়েছে জলবায়ু ঝুঁকিতে থাকা সাধারণ মানুষের পকেট থেকে। সেই হিসেবে প্রতি বছর $300 কোটি ঘাটতি এখানে, যা পূরণে পিপিপি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেখছে সরকার। Public partnership are a key entry point to mobilize private sector finance to bridge this gap and must be resilient to climate change and work to build the resilience of the communities they serve. কিন্তু গেল এক দশকে হাতে নেয়া ৭৯টি পিপিপি প্রকল্পে সফল হয়েছে হাতে গোনা ২-১টি মাত্র। অথচ ইউরোপের দেশ তুরস্কে গেল ৩০ বছরে ২৫০ প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যেখানে বিনিয়োগ হয়েছে $১৩,০০০ কোটি। সে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে চায় দেশটি, সেই প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত এই অনুষ্ঠানে। We are also collaborating very closely with the PPP authority. We are now working on a G2G framework agreement on PPPs. We hope to conclude this agreement very soon. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই যুদ্ধে বাংলাদেশকে আগামী অর্থবছরে $2,20 লাখ সহায়তা দিতে চায় যুক্তরাজ্য। পিপিপি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়েছে ডেনমার্কও। Climate finance is very much part of that new programme, which we'll be taking forward from the start of our new financial year in April. And my team in the High Commission and I personally look forward very much to working with the PPP authority in the Prime Minister's office to make these aspirations a reality. We see so many opportunities and we'll make sure that the Danish private sector also stands ready to grab those opportunities in collaboration with Bangladeshi partners. তবে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রকল্পের বাস্তবসম্মত নকশা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জরুরি বলে মত দেওয়া হয়েছে অনুষ্ঠানে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারা লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 53 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৯৯৬-তে। লেনদেন হয়েছে ১,৬৬৪ কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২৪৩টির দর, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নেগেটিভলি শেষ হয়েছে। গতকালকের তুলনায় ইন্ডেক্স পয়েন্ট কমেছে অ্যারাউন্ড 53 পয়েন্টস। আমরা মনে করি যে ইন্ডেক্স পয়েন্ট এরকম কমার একটি প্রধান কারণ হচ্ছে যে মার্কেটে ইনভেস্টরদের প্রফিট টেকিংয়ের প্রবণতা ছিল আজকে। তবে আজকে টার্নওভার ছিল প্রায় ১৬৬৪ কোটি টাকার মতো, যেটা ওভারঅল মার্কেটের যে ইনভেস্টরদের পার্টিসিপেশন এবং তাদের যে অ্যাক্টিভিটি সেটিকে ইন্ডিকেট করে। অর্থাৎ ধীরে ধীরে মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং তাদের লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা ধারণা করছি। ফাইনালি আজকে সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফলোড বাই মিসেলেনিয়াস, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।